সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমি আয়তলেখ অঙ্কন করব। আয়তলেখ অঙ্কন করার জন্য গণসংখ্যা নিবেশন সারণীতে প্রাপ্ত নম্বর বা শ্রেণী, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং গণসংখ্যা প্রয়োজন। লক্ষ্য করলে দেখা যায় যে শ্রেণী বা প্রাপ্ত নম্বরের সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা, অর্থাৎ প্রাপ্ত নম্বর বা শ্রেণী হচ্ছে একটি বিচ্ছিন্ন চলক এবং অবিচ্ছিন্ন শ্রেণীসীমা হচ্ছে অবিচ্ছিন্ন চলক। আমরা জানি অবিচ্ছিন্ন চলক হচ্ছে যে চলকের মান বাস্তব সংখ্যা, তাকে অবিচ্ছিন্ন চলক বলে। বাস্তব সংখ্যা বলতে এখানে দশমিক বা ভগ্নাংশ সংখ্যাকে বোঝাবে, অর্থাৎ অবিচ্ছিন্ন শ্রেণীসীমার যে সংখ্যাগুলো আসবে সেই সংখ্যাগুলো অবশ্যই দশমিক সংখ্যা হবে। এখন আমি দেখাবো কিভাবে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করতে হয়। লক্ষ্য করো, শ্রেণীর সংখ্যাগুলো হচ্ছে 35 থেকে 39 পূর্ণ সংখ্যা। এখানে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করার জন্য শ্রেণীর এই নিম্ন সীমা 35 থেকে আমরা 0.5 কমাই নেব, অর্থাৎ 34.5 নেব, এবং উচ্চ সীমা থেকে আমরা 0.5 বাড়াই নেব, অর্থাৎ 39.5 নেব। এখন লক্ষ্য করো, 34.5 থেকে 39.5, অর্থাৎ এখানেও 5 ব্যবধান। এইভাবে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নিব। একইভাবে 40 থেকে 44কে আমরা যদি অবিচ্ছিন্ন শ্রেণীসীমায় রূপান্তর করি তাহলে আসবে 39.5 থেকে 44.5। একইভাবে 45 থেকে 49কে যদি আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমায় রূপান্তর করি তাহলে আসবে 44.5 থেকে 49.5। 50 থেকে 54কে যদি আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমায় রূপান্তর করি তাহলে 49.5 থেকে 54.5। 55 থেকে 59কে অবিচ্ছিন্ন শ্রেণীসীমায় রূপান্তর করলে আসবে 54.5 থেকে 59.5। 60 থেকে 64কে অবিচ্ছিন্ন শ্রেণীসীমায় রূপান্তর করলে আসবে 59.5 থেকে 64.5। 65 থেকে 69কে অবিচ্ছিন্ন শ্রেণীসীমায় রূপান্তর করলে আসবে 64.5 থেকে 69.5। লক্ষ্য রাখতে হবে যে শ্রেণীর নিম্ন সীমা থেকে 0.5 কমাই নেব এবং উচ্চ সীমাকে 0.5 বাড়াই নেব। এইভাবে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমাগুলো বের করে নিতে পারি। লেখচিত্রের বর্ণনা, স্কেল নির্ধারণ। মনে করি এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম যথাক্রমে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ এবং ও তাদের মূলবিন্দু, অর্থাৎ এক্স ও এক্স প্রাইমকে স্মল এক্স অক্ষ, ওয়াই ও ওয়াই প্রাইমকে স্মল ওয়াই অক্ষ হিসেবে ধরা হয়, যেখানে ও এক্স হচ্ছে ধনাত্মক এক্স অক্ষ এবং ও এক্স প্রাইম হচ্ছে ঋণাত্মক এক্স অক্ষ, ও ওয়াই হচ্ছে ধনাত্মক ওয়াই অক্ষ এবং ও ওয়াই প্রাইম হচ্ছে ঋণাত্মক ওয়াই অক্ষ। ধরি এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতি এক ঘর সমান 1 একক এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতি এক ঘর সমান 1 একক, অর্থাৎ এই ছোট ছোট ঘরগুলোকে এক্স অক্ষ বরাবরও 1 ধরা হবে এবং ওয়াই অক্ষ বরাবর 1 ধরা হবে। এখন ধনাত্মক এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে ছক কাগজে আয়তলেখ অঙ্কন করি, যেখানে ছেদ বা ভাঙা চিহ্ন দ্বারা 34.5 এর পূর্ববর্তী সংখ্যাগুলো বোঝানো হয়েছে। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা 34.5 থেকে শুরু, এই জন্য আমরা 34.5 থেকে শুরু করেছি। 34.5 এর পূর্ববর্তী সংখ্যাগুলো আমাদের প্রয়োজন নেই, এই জন্য ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে। 5 ব্যবধান নিয়ে এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নিব। আমরা জানি অবিচ্ছিন্ন শ্রেণীসীমাগুলো হচ্ছে 34.5 থেকে শুরু করে 69.5 পর্যন্ত, এই জন্য আমরা 34.5 5 ব্যবধান নিয়ে পরের ঘরটি হবে 39.5, 5 ব্যবধানে পরের সংখ্যাটি 44.5, পরের সংখ্যাটি 49.5, পরেরটি 54.5, পরেরটি হবে 59.5, পরেরটি 64.5 এবং পরেরটি হচ্ছে 69.5। এবং ওয়াই অক্ষ বরাবর আমরা গণসংখ্যা নিব, প্রত্যেকটা ঘরকে এক করে যেহেতু ধরেছি তাহলে 5 ব্যবধান নিয়ে 5, তারপরে এটি 10, তারপরে এটি 15। এখন আমরা এই লেখচিত্রে আমরা আয়তলেখ অঙ্কন করব। এখন আমরা এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং গণসংখ্যাগুলো লেখচিত্রে স্থাপন করব। 34.5 এর জন্য গণসংখ্যা ছিল 2, 39.5 এর জন্য ছিল গণসংখ্যা 2, আবার দ্বিতীয় সারিতে 39.5 এর জন্য আবার 2, এজন্য এটাকে আমরা আরো বড় করে নিলাম। 44.5 এর জন্য ছিল 2 ঘর, একইভাবে 44.5 এর জন্য আবার ছিল 5 ঘর, তাহলে 1 2 3 4 5 ঘর। 49.5 এর জন্য ছিল 5 ঘর এবং 49.5 এর জন্য আবার ছিল 3 ঘর, আবার 54.5 এর জন্য ছিল 3 ঘর এবং 54.5 এর জন্য আবার ছিল 5 ঘর, আবার 59.5 এর জন্য ছিল 5 ঘর, 59.5 এর জন্য আবার ছিল 7 ঘর, আবার 64.5 এর জন্য ছিল 7 ঘর এবং
64.5 জন্য আবার ছিল 6 ঘর এবং 69.5 জন্য ছিল 6 ঘর। যেহেতু 34.5 এবং 39.5 জন্য গণসংখ্যা 2 ছিল, তাহলে 34.5 এবং 39.5 এই দুইটাকে আমরা যোগ করে দিব। আবার 39.5 এবং 44.5 জন্য ছিল 2, তাহলে আমরা এই 39.5 আর 44.5 এই দুইটাও যোগ করব। আবার 44.5 এবং 49.5 এই দুইটার জন্য ছিল 5 গড়, এই দুইটাকে আমরা আবার যোগ করব। আবার 49.5 আর 54.5 জন্য ছিল 3 গড়, এই দুইটা আমরা যোগ করে দিব। এবং 54.5 আর 59.5 জন্য ছিল 5 গড়, এই দুইটা আমরা যোগ করে দিব। এবং 59.5 এবং 64.5 এই দুইটার জন্য ছিল 7 গড়, এই দুইটা আমরা যোগ করে দিব। এবং 64.5 এবং 69.5 এর জন্য ছিল 6 গড়, এই দুইটা আমরা যোগ করে দিব। এবং শীর্ষবিন্দু থেকে x অক্ষের উপর আমরা লম্ব টানলেই আয়তক্ষেত্র পেয়ে যাব। এখন এই আয়তক্ষেত্রগুলোকে যদি আমরা একটু কালো করে দেই, চিহ্নিত করে দেই, তাহলে আমাদের কাঙ্ক্ষিত সেই আয়তক্ষেত্র পেয়ে যাব। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা বহুভুজ অঙ্কন করব। তবে বহুভুজ অঙ্কন করার জন্য গণসংখ্যা নিবেশন সারণীতে প্রাপ্ত নম্বর বা শ্রেণী মধ্যমান এবং গণসংখ্যা থাকতে হবে। তবে প্রশ্নে সাধারণত শ্রেণী এবং গণসংখ্যা দেওয়াই থেকে শ্রেণী মধ্যমান বের করে নিতে হবে। তবে শ্রেণী মধ্যমান বের করার সূত্র হচ্ছে শ্রেণী মধ্যমান x/xi সমান শ্রেণী নিম্নসীমা প্লাস শ্রেণী উচ্চসীমা ভাগ 2, অর্থাৎ শ্রেণী নিম্নসীমা 35 এবং শ্রেণী উচ্চসীমা 39, এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করলেই আমরা শ্রেণী মধ্যমান পেয়ে যাব। তাহলে 35 আর 39 যোগ করলে হয় 74, 74কে 2 দ্বারা ভাগ করলে হবে 37। একইভাবে 40 আর 44 যোগ করলে হয় 84, 84কে 2 দ্বারা ভাগ করলে হয় 42। প্রথম সংখ্যাটি পেলাম 37, পরের সংখ্যাটি হচ্ছে 42, অর্থাৎ 5 করে বৃদ্ধি পাচ্ছে। এখন 42 সাথে 5 যোগ করলে হবে 47, 47 সাথে 5 যোগ করলে 52, 52 সাথে 5 যোগ করলে হবে 57, 57 সাথে 5 যোগ করলে হবে 62, 62 সাথে 5 যোগ করলে হবে 67। এইভাবে আমরা শ্রেণী মধ্যমান বের করে নিতে পারি। লেখচিত্রের বর্ণনা, স্কেল নির্ধারণ মনে করি x ও x প্রাইম, y ও y প্রাইম যথাক্রমে x অক্ষ ও y অক্ষ এবং তাদের মূলবিন্দু। অর্থাৎ x ও x প্রাইমকে স্মল x অক্ষ, y ও y প্রাইমকে স্মল y অক্ষ হিসেবে ধরা হয়, যেখানে ও x হচ্ছে ধনাত্মক x অক্ষ এবং ও x প্রাইম হচ্ছে ঋণাত্মক x অক্ষ, ও y হচ্ছে ধনাত্মক y অক্ষ এবং ও y প্রাইম হচ্ছে ঋণাত্মক y অক্ষ। ধরি x অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতি 1 ঘর সমান 1 একক, y অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতি 1 ঘর সমান 1 একক। অর্থাৎ এই ছোট ছোট ঘরগুলাকে প্রত্যেকটা ঘরের মান 1 করে, অর্থাৎ x অক্ষ বরাবর প্রতি ঘর মানে 1 একক করে এবং y অক্ষ বরাবর প্রতি ঘরের মান 1 একক। এখন ধনাত্মক x অক্ষ বরাবর শ্রেণী মধ্যমান এবং y অক্ষ বরাবর ঘনসংখ্যা নিয়ে ছক কাগজে বহুভুজ অঙ্কন করি, যেখানে ছেদ বা ভাঙা চিহ্ন দ্বারা 32-এর পূর্ববর্তী সংখ্যাগুলো বোঝানো হয়েছে। এখন x অক্ষ বরাবর শ্রেণী মধ্যমান এবং y অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে বহুভুজ অঙ্কন করব। তবে শ্রেণী মধ্যমান 37 থেকে 67 এর মধ্যে দেওয়া আছে। তবে বহুভুজ অঙ্কনের জন্য দুইটা ঘর অতিরিক্ত নিতে হবে, অর্থাৎ 37-এর পূর্ববর্তী ঘর হচ্ছে 32 এবং 67 এর পরবর্তী ঘর হচ্ছে 72। অর্থাৎ বহুভুজ অঙ্কনের সময় সবসময় প্রথমে এবং শেষে দুইটি ঘর বাড়তি নিতে হবে। এখন বিন্দুগুলো ছক কাগজ স্থাপন করি। যখন শ্রেণী মধ্যমান 37 তখন গণসংখ্যা ছিল 2, 1, 2। যখন শ্রেণী মধ্যমান 42 তখন গণসংখ্যা ছিল 2। যখন শ্রেণী মধ্যমান 47 তখন গণসংখ্যা ছিল 5। যখন শ্রেণী মধ্যমান 52 তখন গণসংখ্যা ছিল 3। যখন শ্রেণী মধ্যমান 57 তখন গণসংখ্যা ছিল 5। যখন শ্রেণী মধ্যমান 62 তখন গণসংখ্যা ছিল 7। যখন শ্রেণী মধ্যমান 67 তখন গণসংখ্যা ছিল 6। এখন বিন্দুগুলি যোগ করি। বিন্দুগুলি যোগ করলাম। যোগ করার পর যে অতিরিক্ত দুইটা বিন্দু নিয়েছি প্রথম এবং শেষে, এই দুইটা বিন্দুর সাথে আমাদের যোগ করে দিতে হবে।
তাহলেই আমরা বহুভুজ পেয়ে যাব। আর এই নির্দিষ্ট অঞ্চলটিকে কালো করে দিলেই আমাদের সেই কাঙ্ক্ষিত বহুভুজ পাওয়া যাবে। এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বহুভুজ। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা অজীব রেখা বা ক্রমযুক্ত গণসংখ্যার লেখচিত্র অঙ্কন করব। এই জন্য গণসংখ্যা নিবেশন সারণীতে প্রাপ্ত নম্বর বা শ্রেণী, গণসংখ্যা এবং ক্রমযোজিত গণসংখ্যা থাকা প্রয়োজন। প্রশ্নে সাধারণত প্রাপ্ত নম্বর বা শ্রেণী এবং গণসংখ্যা দেওয়াই থাকে। অতিরিক্ত হিসাবে ক্রমযোজিত গণসংখ্যা বের করে নিতে হয়। তবে ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে গণসংখ্যার পর্যায়ক্রমিক যোগফল, অর্থাৎ একটি নির্দিষ্ট নিয়মে ক্রমযোজিত গণসংখ্যা বের করে নিতে হয়। অর্থাৎ গণসংখ্যা 2 হলে ক্রমযুক্ত গণসংখ্যা হবে 2, 2 এবং 2 এই দুটি যোগ করলে দ্বিতীয় ক্রমযুক্ত গণসংখ্যা আসবে 4, 2, 2, 5 এই তিনটা যোগ করলে ক্রমযুক্ত গণসংখ্যা হবে 9, 2, 2, 5, 3 এই চারটা যোগ করলে ক্রমযুক্ত গণসংখ্যা হবে 12, 2, 2, 5, 3, 5 এই পাঁচটা যোগ করলে ক্রমযুক্ত গণসংখ্যা আসবে 17, 2, 2, 5, 3, 5, 7 এই ছয়টা যোগ করলে ক্রমযুক্ত গণসংখ্যা আসবে 24, 2, 2, 5, 3, 5, 7, 6 এই সাতটা যোগ করলে ক্রমযুক্ত গণসংখ্যা আসবে 30। তবে ক্রমযুক্ত গণসংখ্যা বের করার আরেকটি সুন্দর টেকনিক রয়েছে, অর্থাৎ গণসংখ্যা 2 হলে ক্রমযুক্ত গণসংখ্যা আসবে 2, ক্রমযুক্ত গণসংখ্যায় 2 এর সাথে গণসংখ্যার দ্বিতীয় 2 যোগ করলে আসবে 4, 4 এর সাথে 5 যোগ করলে আসবে 9, 9 এর সাথে 3 যোগ করলে আসবে 12, 12 এর সাথে 5 যোগ করলে আসবে 17, 17 সাথে 7 যোগ করলে আসবে 24, 24 এর সাথে 6 যোগ করলে আসবে 30। এইভাবে আমরা ক্রমযুক্ত গণসংখ্যা বের করে নিতে পারি। লেখচিত্রের বর্ণনা, স্কেল নির্ধারণ। মনে করি এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম যথাক্রমে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং ও তাদের মূলবিন্দু। অর্থাৎ এক্স ও এক্স প্রাইমকে স্মল এক্স অক্ষ, ওয়াই ও ওয়াই প্রাইমকে স্মল ওয়াই অক্ষ হিসাবে বিবেচনা করা হয়, যেখানে ও এক্সকে ধনাত্মক এক্স অক্ষ, ও এক্স প্রাইমকে ঋণাত্মক এক্স অক্ষ, ও ওয়াইকে ধনাত্মক ওয়াই অক্ষ এবং ও ওয়াই প্রাইমকে ঋণাত্মক ওয়াই অক্ষ হিসাবে বিবেচনা করা হয়। ধরি এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতি এক ঘর সমান 1 একক এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতি এক ঘর সমান 1 একক। অর্থাৎ লেখচিত্রের এই ছোটো ছোটো ঘরগুলাকে প্রত্যেকটা ঘরের মান 1 একক হিসেবে ধরা হয়। অর্থাৎ এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম ঘরের মান 1 এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম ঘরের মান 1 একক করে। এখন ধনাত্মক এক্স অক্ষ বরাবর শ্রেণীব্যাপ্তির উচ্চসীমা এবং ওয়াই অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা নিয়ে ছক কাগজে অজীব রেখা অঙ্কন করি, যেখানে ছেদ বা ভাঙা চিহ্ন দ্বারা 34-এর পূর্ববর্তী সংখ্যাগুলো বোঝানো হয়েছে। এখানে শ্রেণীর উচ্চসীমাগুলো হলো 39, 44, 49, 54, 59, 64, 69। এইগুলো ছক কাগজে এক্স অক্ষ বরাবর নিব এবং ক্রমযোজিত গণসংখ্যাগুলো ওয়াই অক্ষ বরাবর নিয়ে লেখচিত্র অঙ্কন করব। এখন ছক কাগজে এক্স অক্ষ বরাবর শ্রেণীব্যাপ্তির উচ্চসীমা এবং ওয়াই অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা নিয়ে অজীব রেখা অঙ্কন করি। গণসংখ্যা নিবেশন সারণীতে শ্রেণী উচ্চসীমা হচ্ছে 39 থেকে শুরু করে 69 পর্যন্ত। তবে অজীব রেখা অঙ্কনের সময় 39-এর পূর্ববর্তী উচ্চসীমা 34 নিতে হবে। অর্থাৎ অজীব রেখার ক্ষেত্রে একটি ঘর অতিরিক্ত নিতে হয় এবং 0 থেকে 34-এর পূর্ববর্তী সংখ্যাগুলো বোঝানোর জন্য ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে। গণসংখ্যা নিবেশন থেকে পাই, যখন শ্রেণী উচ্চসীমা 39 ছিল তখন গণসংখ্যা ছিল 2, যখন শ্রেণী উচ্চসীমা 44 তখন গণসংখ্যা ছিল 4, যখন শ্রেণী উচ্চসীমা 49 তখন গণসংখ্যা ছিল 9, শ্রেণী উচ্চসীমা 54 তখন গণসংখ্যা ছিল 12, যখন শ্রেণী উচ্চসীমা 59 তখন গণসংখ্যা ছিল 17, 10, 15, 17, যখন শ্রেণী উচ্চসীমা 64 তখন ক্রমযুক্ত গণসংখ্যা ছিল 24, 10, 20, 24, যখন শ্রেণী উচ্চসীমা 69 ছিল তখন ক্রমযুক্ত গণসংখ্যা ছিল 30। এখন আমরা যদি বিন্দুগুলি যোগ করি, অতিরিক্ত একটি ঘর নিয়েছি, এই ঘরটাকেও যোগ করে দিতে হবে। বিন্দুগুলি যোগ করে একটি ঊর্ধ্বগামী রেখা পাওয়া গেল, যা একটি অজীব রেখা। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা আয়তলেখ থেকে প্রচুরক অঙ্কন করব। এর জন্য প্রথমেই আয়তলেখ অঙ্কন করতে হবে। তাই এখন আমি আয়তলেখ অঙ্কন করব। আয়তলেখ অঙ্কন করার জন্য গণসংখ্যা নিবেশন সারণীতে প্রাপ্ত নম্বর বা শ্রেণী, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং গণসংখ্যা প্রয়োজন।
লক্ষ্য করলে দেখা যায় যে শ্রেণী বা প্রাপ্ত নম্বরের সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা, অর্থাৎ প্রাপ্ত নম্বর বা শ্রেণী হচ্ছে একটি বিচ্ছিন্ন চলক এবং অবিচ্ছিন্ন শ্রেণীসীমা হচ্ছে অবিচ্ছিন্ন চলক। আমরা জানি অবিচ্ছিন্ন চলক হচ্ছে যে চলকের মান বাস্তব সংখ্যা, তাকে অবিচ্ছিন্ন চলক বলে। বাস্তব সংখ্যা বলতে এখানে দশমিক বা ভগ্নাংশের সংখ্যাকে বোঝাবে, অর্থাৎ অবিচ্ছিন্ন শ্রেণীসীমার যে সংখ্যাগুলো আসবে সেই সংখ্যাগুলো অবশ্যই দশমিক সংখ্যা হবে। এখন আমি দেখাবো কিভাবে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করতে হয়। লক্ষ্য করো, শ্রেণীর সংখ্যাগুলো হচ্ছে 35 থেকে 39 পূর্ণ সংখ্যা। এখানে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করার জন্য শ্রেণীর এই নিম্ন সীমা 35 থেকে আমরা 0.5 কমাই নেব, অর্থাৎ 34.5 নেব, এবং উচ্চ সীমা থেকে আমরা 0.5 বাড়াই নেব, অর্থাৎ 39.5 নেব। এখন লক্ষ্য করো 34.5 থেকে 39.5, অর্থাৎ এখানেও 5 ব্যবধান। এইভাবে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নিব। একইভাবে 40 থেকে 44কে আমরা যদি অবিচ্ছিন্ন শ্রেণীসীমায় রূপান্তর করি তাহলে আসবে 39.5 থেকে 44.5। একইভাবে 45 থেকে 49কে যদি আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমায় রূপান্তর করি তাহলে আসবে 44.5 থেকে 49.5। 50 থেকে 54কে যদি আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমায় রূপান্তর করি তাহলে 49.5 থেকে 54.5। 55 থেকে 59কে অবিচ্ছিন্ন শ্রেণীসীমায় রূপান্তর করলে আসবে 54.5 থেকে 59.5। 60 থেকে 64কে অবিচ্ছিন্ন শ্রেণীসীমায় রূপান্তর করলে আসবে 59.5 থেকে 64.5। 65 থেকে 69কে অবিচ্ছিন্ন শ্রেণীসীমায় রূপান্তর করলে আসবে 64.5 থেকে 69.5। লক্ষ্য রাখতে হবে যে শ্রেণীর নিম্ন সীমা থেকে 0.5 কমাই নেব এবং উচ্চ সীমাকে 0.5 বাড়াই নেব। এইভাবে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমাগুলো বের করে নিতে পারি। লেখচিত্রের বর্ণনা, স্কেল নির্ধারণ। মনে করি এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম যথাক্রমে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ এবং ও তাদের মূলবিন্দু, অর্থাৎ এক্স ও এক্স প্রাইমকে স্মল এক্স অক্ষ, ওয়াই ও ওয়াই প্রাইমকে স্মল ওয়াই অক্ষ হিসেবে ধরা হয়, যেখানে ও এক্স হচ্ছে ধনাত্মক এক্স অক্ষ এবং ও এক্স প্রাইম হচ্ছে ঋণাত্মক এক্স অক্ষ, ও ওয়াই হচ্ছে ধনাত্মক ওয়াই অক্ষ এবং ও ওয়াই প্রাইম হচ্ছে ঋণাত্মক ওয়াই অক্ষ। ধরি এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতি এক ঘর সমান 1 একক এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতি এক ঘর সমান 1 একক, অর্থাৎ এই ছোট ছোট ঘরগুলোকে এক্স অক্ষ বরাবরও 1 ধরা হবে এবং ওয়াই অক্ষ বরাবর 1 ধরা হবে। এখন ধনাত্মক এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে ছক কাগজে আয়তলেখ অঙ্কন করি, যেখানে ছেদ বা ভাঙা চিহ্ন দ্বারা 34.5 এর পূর্ববর্তী সংখ্যাগুলো বোঝানো হয়েছে। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা 34.5 থেকে শুরু, এই জন্য আমরা 34.5 থেকে শুরু করেছি। 34.5 এর পূর্ববর্তী সংখ্যাগুলো আমাদের প্রয়োজন নেই, এই জন্য ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে। 5 ব্যবধান নিয়ে এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নিব। আমরা জানি অবিচ্ছিন্ন শ্রেণীসীমাগুলো হচ্ছে 34.5 থেকে শুরু করে 69.5 পর্যন্ত, এই জন্য আমরা 34.5 5 ব্যবধান নিয়ে পরের ঘরটি হবে 39.5, 5 ব্যবধানে পরের সংখ্যাটি 44.5, পরের সংখ্যাটি 49.5, পরেরটি 54.5, পরেরটি হবে 59.5, পরেরটি 64.5 এবং পরেরটি হচ্ছে 69.5। এবং ওয়াই অক্ষ বরাবর আমরা গণসংখ্যা নিব, প্রত্যেকটা ঘরকে এক করে যেহেতু ধরেছি তাহলে 5 ব্যবধান নিয়ে 5, তারপর এটি 10, তারপর এটি 15। এখন আমরা এই লেখচিত্রে আমরা আয়তলেখ অঙ্কন করব। এখন আমরা এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং গণসংখ্যাগুলো লেখচিত্রে স্থাপন করব। 34.5 এর জন্য গণসংখ্যা ছিল 2, 39.5 এর জন্য ছিল গণসংখ্যা 2, আবার দ্বিতীয় সারিতে 39.5 এর জন্য আবার 2, এজন্য এটাকে আমরা আরো বড় করে নিলাম। 44.5 এর জন্য ছিল 2 ঘর, একইভাবে 44.5 এর জন্য আবার ছিল 5 ঘর, তাহলে 1 2 3 4 5 ঘর। 49.5 এর জন্য ছিল 5 ঘর এবং 49.5 এর জন্য আবার ছিল 3 ঘর, আবার 54.5 এর জন্য ছিল 3 ঘর এবং 54.5 এর জন্য আবার ছিল 5 ঘর, আবার 59.5 এর জন্য ছিল 5 ঘর, 59.5 এর জন্য আবার ছিল 7 ঘর, আবার 64.5 এর জন্য ছিল 7 ঘর এবং 64.5 এর জন্য আবার ছিল 6 ঘর, এবং 69.5 এর জন্য ছিল 6 ঘর।
যেহেতু 34.5 এবং 39.5 এর জন্য গণসংখ্যা 2 ছিল, তাহলে 34.5 এবং 39.5 এই দুইটাকে আমরা যোগ করে দিব। আবার 39.5 এবং 44.5 এর জন্য ছিল 2, তাহলে আমরা এই 39.5 আর 44.5 এই দুইটাও যোগ করব। আবার 44.5 এবং 49.5 এই দুইটার জন্য ছিল 5 গড়, এই দুইটাকে আমরা আবার যোগ করব। আবার 49.5 আর 54.5 এর জন্য ছিল 3 গড়, এই দুইটা আমরা যোগ করে দিব। এবং 54.5 আর 59.5 এর জন্য ছিল 5 গড়, এই দুইটা আমরা যোগ করে দিব। এবং 59.5 এবং 64.5 এই দুইটার জন্য ছিল 7 গড়, এই দুইটা আমরা যোগ করে দিব। এবং 64.5 এবং 69.5 এর জন্য ছিল 6 গড়, এই দুইটা আমরা যোগ করে দিব। এবং শীর্ষবিন্দু থেকে x অক্ষের উপর আমরা লম্ব টানলেই আয়তক্ষেত্র পেয়ে যাব। এখন এই আয়তক্ষেত্রগুলোকে যদি আমরা একটু কালো করে দেই, চিহ্নিত করে দেই, তাহলে আমাদের কাঙ্ক্ষিত সেই আয়তক্ষেত্র পেয়ে যাব। এখন আমরা যে আয়তক্ষেত্র পেলাম, এই আয়তক্ষেত্র থেকেই প্রচুরক নির্ণয় করব। তবে প্রচুরক নির্ণয় করার জন্য সর্বাধিক গণসংখ্যাবিষ্ট আয়তক্ষেত্র চিহ্নিত করতে হবে। আর এখানে সর্বাধিক গণসংখ্যাবিষ্ট আয়তক্ষেত্র হচ্ছে 59.5 থেকে 64.5 এর মধ্যে, এটা হচ্ছে আমাদের সর্বাধিক গণসংখ্যাবিষ্ট আয়তক্ষেত্র। এই সর্বাধিক গণসংখ্যাবিষ্ট আয়তক্ষেত্রের দুই পাশের আয়তক্ষেত্রের কৌণিক বিন্দুগুলো চিহ্নিত করতে হবে এবং এই দুই পাশের আয়তক্ষেত্রের কৌণিক বিন্দু এবং সর্বাধিক গণসংখ্যাবিষ্ট আয়তক্ষেত্রের কৌণিক বিন্দুকে আমরা আড়াআড়িভাবে যোগ করব। আড়াআড়িভাবে যোগ করলে যে বিন্দুতে ছেদ করবে, এই বিন্দু থেকে, এই ছেদবিন্দু থেকে x অক্ষের উপর লম্ব যদি টানি, তাহলে এই লম্বের পাদবিন্দুই প্রচুরক নির্দেশ করবে। অর্থাৎ কৌণিক রেখাদ্বয়ের ছেদবিন্দু হতে x অক্ষের উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুই প্রচুরক নির্দেশ করে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এখানে সর্বাধিক গণসংখ্যা 7, যা 60 থেকে 64 শ্রেণীতে বিদ্যমান। সুতরাং প্রচুরক শ্রেণী হচ্ছে 60 থেকে 64। প্রচুরক শ্রেণীর আয়তক্ষেত্রের কৌণিক বিন্দু এবং দুই পাশের আয়তক্ষেত্রের কৌণিক বিন্দুগুলো আড়াআড়িভাবে যোগ করি। কৌণিক রেখাদ্বয়ের ছেদবিন্দু হতে x অক্ষের উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুই প্রচুরকের মান নির্দেশ করে। সুতরাং প্রচুরক 62.5 প্রায়।